সিরিয়াল কিলিংয়ের গল্প তো অনেক দেখেছেন, কিন্তু আমাদের এবারের গল্পটা একটু ভিন্ন। নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে একের পর এক খুন করে চলেছে এক সিরিয়াল কিলার। খুনিকে খুঁজে বের করতে গিয়ে পুলিশের নাজেহাল অবস্থা। অথচ মজার ব্যাপার হলো, প্রতিটি খুনের পর ডেড বডির পাশে কিলার রেখে যায় নিজের একটি চিহ্ন। শুধু কি তাই, কিলার নেক্সট কাকে খুন করবে আর কোথায় করবে তারও আগাম ইঙ্গিত দিয়ে যায়। তবুও বারবার ব্যর্থ হয় পুলিশ এই ধুরন্ধর খুনিকে ধরতে গিয়ে। আর শুধু এই সিরিয়াল কিলারকে ধরতে গিয়েই সামনে চলে আসে আরও বহু নির্মম ঘটনা, যেগুলো ঘটেছিল অনেক আগেই, অথচ কখনো বিচার হয়নি। যেন কেঁচো খুঁড়তে গিয়ে একের পর এক সাপ বেরিয়ে আসছে। গল্প একেবারে শেষ হওয়ার আগ পর্যন্ত বোঝাই যায় না আসল খুনি কে, কিংবা খুনের পেছনের কারণটাই বা কী। দর্শক, চলুন আজ আপনাদের শোনাই সম্প্রতি মুক্তি পাওয়া মালায়ালাম সিনেমা ধীরামের এক্সপ্লেনেশন। ঘটনার সূত্রপাত হয় 2024 সালের 6 এপ্রিল। শহরের কিংডম হোটেলের কার পার্কিংয়ে রিটায়ার্ড আইজির ভাতিজা জনের ডেড বডি উদ্ধার করা হয়। পার্কিং এরিয়ায় নিজেরই রক্তের ঢলের ওপর পড়েছিল তার মৃতদেহ। খুনি গলা কেটে তারপর বুকে একের পর এক ছুরির আঘাত করে নির্মমভাবে জনকে হত্যা করেছে। খুনের ধরন দেখেই বোঝা যায় খুনি সম্ভবত ইচ্ছাকৃত শত্রুতা থেকেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। জানা যায় জন হোটেলেই বন্ধুদের সঙ্গে পার্টিতে এসেছিল। পার্টির মাঝখানেই সে কোনো এক কারণে বের হয়ে পার্কিংয়ে আসে, আর সেখানেই খুন হয়। জনের মৃতদেহ থেকে কিছুটা দূরে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল এক মেয়েও, যাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। মেয়েটির সঙ্গে জনের কোনো সম্পর্ক ছিল কিনা সেটাও তখনও জানা যায়নি। জনের মৃতদেহ প্রথমে দেখতে পায় হোটেলের ওয়াচম্যান। আচমকা বিদ্যুৎ চলে যাওয়ায় কি হয়েছে দেখতে সে পার্কিংয়ে আসে। সেদিন ছিল শনিবার, সময় রাত 11:45। সে দেখতে পায় কালো হুডি পরা একজন তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যাচ্ছে, আর একটি গাড়ির হর্ন ক্রমাগত বেজেই চলেছে। ওয়াচম্যান গাড়িটির দিকে এগিয়ে গেলে তার পাশেই জনের ডেড বডি পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। তারা ওয়াচম্যান এবং পার্টিতে আসা জনের বন্ধুদের কাছ থেকে বয়ান নেয়। ওয়াচম্যান জানায় সে যে ব্যক্তিকে কালো হুডি পরে যেতে দেখেছে তার মুখ দেখতে পারেনি। তদন্তে দেখা যায় জনের হাতঘড়িতে কিছু চুল লেগেছিল এবং কাছেই পড়েছিল হত্যার অস্ত্র একটি ছুরি, আর জনের হাতে মুষ্টিবদ্ধ অবস্থায় ছিল একটি ক্রুশ চিহ্নযুক্ত লকেট। পুলিশ জনের মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয় এবং আলামতগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। একদিকে জন আইজির ভাতিজা, তার উপর সে উচ্চবিত্ত পরিবারের ছেলে, ফলে হঠাৎ এভাবে তার খুন হওয়ায় খুনিকে ধরতে পুলিশের ওপর চাপ বাড়তে থাকে। এই কেসের তদন্ত শুরু করে এসআই দিয়া এবং এসআই জোস। তারা প্রথমেই যায় সেদিন পার্কিংয়ে অজ্ঞান অবস্থায় পাওয়া মেয়েটি ফিদার সঙ্গে কথা বলতে। ফিদার বাসায় গিয়ে তারা দেখে ফিদা পরিবারের সহায়তায় পালানোর চেষ্টা করছে, কিন্তু দিয়া পুলিশ টিম নিয়ে পৌঁছে যাওয়ায় সে আর পালানোর সুযোগ পায় না। জিজ্ঞাসাবাদে ফিদা জানায় সেদিন সে নিজের বন্ধুদের সঙ্গে পার্টিতে গিয়েছিল, কিন্তু সবাই ভেতরে চলে গেলেও সে পার্কিংয়ে গাড়িতে বসে মুভি দেখছিল। এমন সময় কিছুটা দূরে একটি গাড়ির হর্ন ক্রমাগত বাজতে থাকে, আর একই সঙ্গে বিদ্যুৎও চলে যায়। কি হয়েছে দেখতে ফোনের টর্চ জ্বালিয়ে সে এগিয়ে যায়। তখন জনের মৃতদেহ দেখে ভয় পেয়ে দৌড়ে পালাতে গিয়ে অন্ধকারে একটি পিলারের সাথে মাথায় আঘাত লাগলে সে জ্ঞান হারিয়ে ফেলে। ফিদার জবানবন্দি নেওয়া হলেও সে সত্য বলছে কিনা তা তখনও ধোঁয়াশা রয়ে যায়। এদিকে সেদিন রাতে একটি পুলিশ চেকপোস্টে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিংয়ের অভিযোগে এক ছেলেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে জানা যায় ছেলেটি আসলে এসিপি স্টালিনের ছোট ভাই। যদিও ছেলেটি স্টালিনের ভাই, তবুও তাদের সম্পর্ক ভালো নয়, কারণ স্টালিনের বাবা প্রয়াত এসিপি জোসেফের সঙ্গে ছেলেটির মায়ের গোপন সম্পর্ক ছিল। এই কারণেই তারা একে অপরকে পছন্দ করে না। স্টালিন নিজের মা এবং বোনকে নিয়েই আলাদা থাকে। পরদিন সকালে স্টালিন থানায় এসে ছোট ভাইকে দেখে জানতে চায় কেন তাকে আটক করা হয়েছে। সব শুনে নিয়ম অনুযায়ী জরিমানা দিয়ে তাকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু তার ভাই সেই টাকা নিতে অস্বীকার করে এবং জানায় তার মা এসে তাকে ছাড়িয়ে নেবে। ঠিক তখনই কমিশনার স্টালিনকে ফোন করে ডেকে পাঠান এবং জনের হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব তার ওপর দেন। এই কেসে স্টালিনের সঙ্গে টিম হিসেবে যুক্ত হয় দিয়া এবং জোস। স্টালিন প্রথমেই ঘটনাস্থলে গিয়ে আবারও পুরো জায়গাটা পর্যবেক্ষণ করে। এরপর দিয়ার কাছ থেকে কেস ফাইল নিয়ে ফিদা এবং ওয়াচম্যানের বয়ান পড়ে। তার মনে প্রশ্ন জাগে, পার্টি ছেড়ে জন পার্কিংয়ে কেন এসেছিল, আর ফিদা কেন পার্টিতে না গিয়ে গাড়িতে বসেছিল। তার সন্দেহ হয় ফিদা হয়তো সত্য কথা বলছে না, তাই তাকে সন্দেহভাজনের তালিকায় রাখা হয়। এরপর ফরেন্সিক রিপোর্টে জানা যায় জনের হাতে পাওয়া চুল ফিদার চুলের সঙ্গে মিলে গেছে। তখন স্টালিন আবার ফিদার বাসায় গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। এইবার আসল সত্য বেরিয়ে আসে।
ফিদা জানায় পার্টিতে তার সঙ্গে জনের পরিচয় হয়েছিল। এরপর কিছুটা ব্যক্তিগত সময় কাটানোর জন্য তারা দুজন পার্কিংয়ে ফিদার গাড়িতে আসে। তখনই কাছের একটি গাড়ির হর্নের শব্দ শুনে জন সেখানে যায়, কিন্তু জন ফিরে না আসায় এবং বিদ্যুৎ চলে যাওয়ায় ফিদা সেদিকে এগিয়ে যায়। সেখানে জনের মৃতদেহ দেখে ভয় পেয়ে দৌড়ে পালাতে গিয়ে পিলারের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। স্টালিন আপাতত ফিদার বক্তব্যকে সত্য ধরে নেয় এবং তাকে সন্দেহভাজনের তালিকা থেকেও বাদ দেয়। এদিকে দিয়া স্টালিনকে জানায় পার্কিংয়ে একটি পোড়া সিগারেটের অংশ পাওয়া গেছে, যাতে রক্ত লেগেছিল। রক্তটি জনের এবং সিগারেটটিতে লিপস্টিকের দাগও ছিল। ফলে ধারণা করা হচ্ছে খুনি একজন নারীও হতে পারে। এই কথা শুনে স্টালিন বলে এমনও তো হতে পারে খুনি ইচ্ছাকৃতভাবে সবাইকে ভুল পথে চালানোর জন্য এমনটা করেছে। এরপর সে দিয়াকে জনের সঙ্গে জড়িত সব তথ্য আবারও খতিয়ে দেখতে বলে। ঠিক তখনই জোস একটি কেস ফাইল নিয়ে আসে। সে জানায় হিল স্টেশন থানায় রাধিকা নামে এক মেয়ে জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। স্টালিন গিয়ে রাধিকার সঙ্গে দেখা করে। রাধিকা জানায় সে জনকে ব্যক্তিগতভাবে চিনত না, তবে একদিন জন তার রেস্টুরেন্টে এসে এক কাস্টমারের সঙ্গে একটি মেয়েকে নিয়ে ঝগড়া করেছিল। তখন রেস্টুরেন্টে অনেক জিনিসপত্র ভাঙচুর হয়। পরে জনের চাচা আইজি নিজে এসে বিষয়টি মীমাংসা করেন এবং ক্ষতিপূরণও দেন। সেখানেই ঘটনাটি শেষ হয়ে যায়। এরপর জোস তদন্ত করে জানায় যে ছেলেটির সঙ্গে জনের ঝগড়া হয়েছিল তার নাম কিরণ। সে জনের সঙ্গে একই কলেজে পড়তো এবং একই বাসায় ভাড়াও থাকতো। এই তথ্য পাওয়ার পর স্টালিন ও দিয়া জন এবং কিরণের সেই ভাড়া বাড়িতে যায়। নির্জন এক জায়গায় পুরো একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতো তারা। স্টালিন গিয়ে দেখে বাড়িতে কেউ নেই। তখন সে দিয়াকে আশেপাশে জন এবং কিরণের বিষয়ে খোঁজ নিতে পাঠায় আর নিজে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে চারপাশ ঘুরে দেখে বাড়িটি একেবারে ব্যাচেলরদের মতো অগোছালো। বোঝা যায় মাঝে মধ্যে এখানে পার্টিও হতো, কিন্তু আশেপাশে খোঁজ নিয়েও দিয়া তেমন কোনো তথ্য পায় না। সেখান থেকে বের হওয়ার সময়ে স্টালিনের হঠাৎ নজর পড়ে বাড়ির বাইরে থাকা লেটার বক্সে। সেখানে একটি চিঠি পাওয়া যায়। খাম খুলতেই দেখা যায় ওল্ড মডেলের ইনস্ট্যান্ট ক্যামেরায় তোলা একটি দেয়ালের ছবি। দেয়ালে লেখা ছিল, জন, আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত ছুরিকাঘাত করে মারব যতক্ষণ না আমার মনের তৃপ্তি হয়। স্পষ্ট বোঝা যায় কেউ জনকে পূর্ব পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন করেছে। যাই হোক, এই ঘটনার ঠিক এক সপ্তাহ পর 14 এপ্রিল শনিবার কিরণের ডেড বডি পাওয়া যায়। একটি গাছের ডালে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছিল, কিন্তু যে জায়গায় তার মৃতদেহ পাওয়া যায় সেখানে কেউই তাকে চিনতে পারছিল না। পরে পুলিশ কিরণের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় শনাক্ত করে। এরপর বিষয়টি জানানো হয় স্টালিনকে, কারণ সে আগেই কিরণকে খুঁজছিল। ঘটনাস্থলে দেখে কিরণের মৃত্যুটা স্পষ্টতই আত্মহত্যা বলেই মনে হচ্ছিল। তার মৃতদেহ থেকে কিছুটা দূরে একটি পানির বোতলও পাওয়া যায়। সেই বোতল ফরেন্সিকে পাঠানো হয় এবং কিরণের মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। জোস তখন ধারণা করে কিরণই হয়তো জনকে হত্যা করেছিল। পরে পুলিশ তাকে খুঁজছে জেনে ভয় পেয়ে সে আত্মহত্যা করেছে। দুজন যেহেতু একই কলেজে পড়তো এবং একই বাসায় থাকতো, তাদের মধ্যে কোনো শত্রুতা থেকে হয়তো এমনটা ঘটেছে। কেসটি সেভাবেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু বিষয়টি এত সহজ ছিল না। দিয়া স্টালিনকে জানায় জনের ঠিকানায় যে চিঠিটি এসেছিল সেখানে হাতের লেখার সঙ্গে কিরণের হাতের লেখা মিলে না, অর্থাৎ জনের খুনি অন্য কেউ। ফলে কেসটি স্টালিনের কাছে সহজ হওয়ার বদলে আরও জটিল হয়ে ওঠে। যদি কিরণ জনকে না মেরে থাকে তাহলে কে মেরেছে? স্টালিনের সন্দেহ হয় জনকে যে হত্যা করেছে কিরণকেও সম্ভবত সেই একই ব্যক্তি হত্যা করেছে। হতে পারে কিরণ আত্মহত্যা করেনি। এদিকে এই কেস নিয়ে রিপোর্ট করছিল ডিটিভি চ্যানেলের সাংবাদিক শ্রদ্ধা। সে প্রতিটি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। শুধু তাই নয়, সে নিজেও নিজের মতো করে তদন্ত শুরু করেছিল। একদিন শ্রদ্ধা তার ফ্ল্যাটমেট বান্ধবীকে নিয়ে রাধিকার রেস্টুরেন্টে যায় রাধিকার সঙ্গে দেখা করতে। শ্রদ্ধা রাধিকাকে জিজ্ঞেস করে যে ঘটনায় সে জনের বিরুদ্ধে মামলা করেছিল সেখানে জন ও কিরণ একটি মেয়েকে নিয়ে ঝগড়া করেছিল। রাধিকা কি সেই মেয়েটিকে চেনে? কিন্তু রাধিকা কোনো উত্তর না দিয়ে ব্যস্ততার অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ফরেন্সিক রিপোর্টে জানা যায় জনের ডেড বডির পাশে পাওয়া হত্যার অস্ত্র এবং কিরণের ডেড বডির পাশে পাওয়া পানির বোতলে একই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। অর্থাৎ জনকে যে হত্যা করেছে কিরণকেও সেই একই ব্যক্তি হত্যা করেছে, আর খুনি ইচ্ছাকৃতভাবেই নিজের ফিঙ্গারপ্রিন্ট রেখে যাচ্ছে। এদিকে জোশ এসে স্টালিনকে জানায় যেদিন রাতে কিরণ মারা যায় সেদিন রাত 11টার পর সেই রাস্তায় মোট 34টি গাড়ি চলাচল করেছিল। এর মধ্যে 8টি গাড়ি ছিল ওই রাস্তায় অনিয়মিত। তাদের মধ্যে একটি গাড়ি
একটি সিসিটিভি ক্যামেরা থেকে অন্য ক্যামেরা পর্যন্ত পৌঁছাতে সময় নিয়েছে 38 মিনিট, অথচ দূরত্ব ছিল মাত্র 4 মিনিটের। অর্থাৎ ওই গাড়িটি সন্দেহজনক। আর আশ্চর্যের বিষয় হলো গাড়িটি ছিল কিরণের বোনের। পরদিন স্টালিন, দিয়া ও জোশ কিরণের বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে কিরণের বোনের গাড়িটি প্রায় 1.5 মাস ধরে বাড়ির বাইরে বের করা হয়নি। তাছাড়া গাড়িটি কিরণের বোন ছাড়া আর কেউ ব্যবহারও করে না। আর সে নিজে মার্ডারের 2 দিন পর অর্থাৎ সোমবার বিদেশ থেকে দেশে ফিরেছে। এই বিষয়ে তাদের কাছে বাড়ির সিসিটিভি ফুটেজও ছিল, যেখানে পরিষ্কার দেখা যায় শনিবার রাতে গাড়িটি বাড়িতেই ছিল। তার মানে কেউ একই ধরনের গাড়িতে কিরণের বোনের গাড়ির নাম্বার প্লেট ব্যবহার করেছে তাকে সন্দেহের তালিকায় ফেলার জন্য। কিন্তু কে? এই প্রশ্ন নিয়ে যখন স্টালিন বেরিয়ে আসছিল তখন কিরণের বাবা একটি ছবি এনে দেয় তার হাতে। ছবিটি ছিল জনের ঠিকানায় পাঠানো ছবির মতোই, একই দেয়ালের ছবি, শুধু লেখাটি ভিন্ন। এবার সেখানে লেখা ছিল, জন, তোমার পরে আমি কিরণকে খুন করব। দুটো ছবির হাতের লেখাও একই ছিল, অর্থাৎ নতুন আরেকটি প্রমাণ পাওয়া গেল জন এবং কিরণের খুনি একই ব্যক্তি। এই 2 হত্যাকাণ্ডে স্টালিন 3টি মিল খুঁজে পায়। দুটো হত্যাই ঘটেছে শনিবার রাতে। প্রতিটি হত্যার পর ভিকটিমের বাসায় ছবি পাঠানো হয়েছে। দুজন ভিকটিমই একই কলেজের ছাত্র ছিল। এরপর জন এবং কিরণের হত্যার রাতের হোটেলের বাইরের এবং আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখা যায় দুটো ক্ষেত্রে খুনি কালো হুডি পরেছিল। আর এটা শুধুমাত্র একটা সাধারণ কিলার না, বরং একটা মেয়ে। স্টালিন তখন ধারণা করে জন এবং কিরণকে তাদের পরিচিত কেউই হত্যা করেছে। তাই সে তাদের পরিবার ও বন্ধুদের ওপর নজরদারি করার নির্দেশ দেয়, কারণ তার আশঙ্কা পরের শনিবারও হয়তো আরেকটি খুন হতে পারে। যাই হোক, পরের শনিবার রাতে শহরের সব রাস্তায় পুলিশ পাহারা বসানো হয়। এদিকে এমএলএর ছেলে দীপকের বাসায় কালো হুডি পরা সেই নারী কিলার ঢুকে পড়ে। এবার তার টার্গেট দীপক। কিন্তু যখনই সে দীপককে খুন করতে যাবে ঠিক তখনই বাসার কলিং বেল বেজে ওঠে। বাধ্য হয়ে কিলার গিয়ে লুকিয়ে পড়ে। দীপক দরজা খুলতেই 2জন লোক ভেতরে প্রবেশ করে। তারা আসলে ড্রাগ ডিলার। সেদিন রাতে শহরের বাইরে তাদের ড্রাগ সাপ্লাই দেওয়ার কথা ছিল, কিন্তু চারদিকে পুলিশ পাহারা থাকায় শহরের বাইরে ড্রাগ নিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই তারা এমএলএর বখাটে এবং ড্রাগ অ্যাডিক্ট ছেলে দীপকের কাছে আসে। কারণ এমএলএর ছেলে হওয়ায় কোনো পুলিশ তার গাড়ি তল্লাশি করার সাহস পাবে না। তারা দীপককে প্রস্তাব দেয় সে যদি শহরের বাইরে ড্রাগ পৌঁছে দেয় তাহলে বিনিময়ে যত খুশি ড্রাগ নিজের জন্য রেখে দিতে পারবে। প্রস্তাবে রাজি হয়ে দীপক ড্রাগ নিয়ে নিজের গাড়িতে করে বেরিয়ে পড়ে। কিলারও নিজের বাইক নিয়ে দীপকের পিছু নেয়। পুলিশ চেকপোস্টে দীপক গাড়ি না থামিয়ে উল্টো গতি বাড়িয়ে দেয়। তার পেছনেই সেই বাইকও ছুটে চলে। দীপকের এমন আচরণে সেখানে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ সে দুর্নীতিবাজ ছিল না। তাই সে গাড়ি নিয়ে দীপকের পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর পুলিশ দেখে দীপকের গাড়ি জঙ্গলের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়িতে দীপক নেই। গাড়ি তল্লাশি করে পুলিশ বিপুল পরিমাণ ড্রাগ উদ্ধার করে এবং গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। পুলিশ যখন গাড়ি নিয়ে চলে যাচ্ছিল তখন কিছুটা দূরে খুনি দীপকের মুখ চেপে ধরে রেখেছিল যাতে সে চিৎকার করতে না পারে। তাহলে কি এবার দীপক খুন হতে যাচ্ছে? যাই হোক, কোনো ডেড বডি ছাড়াই সেই শনিবার কেটে যায়। জোশ আর দিয়া ধারণা করে হয়তো এটা কোনো সিরিয়াল মার্ডার ছিল না, কিরণের মৃত্যুর মাধ্যমেই ঘটনাটি শেষ হয়ে গেছে। কিন্তু স্টালিনের মনে তখনও সন্দেহ থেকেই যায়। এদিকে যে পুলিশ অফিসার দীপকের গাড়ি থানায় নিয়ে এসেছিল সে এমএলএর কাছে গিয়ে জানায় যে তাদের ছেলের গাড়ি থেকে ড্রাগ উদ্ধার হয়েছে। এটা শুনে দীপকের মা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বলে তার ছেলে এমন কাজ করতে পারে না। এমএলও নিজের ছেলের পক্ষ নিয়ে বলে পারলে প্রমাণ করে দেখাতে যে ড্রাগগুলো দীপকই রেখেছিল। অজ্ঞতা পুলিশ অফিসার সেখান থেকে চলে আসে। এরপর দীপকের বাবা বারবার তাকে ফোন করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে দীপকের বাসার মেইল বক্সে একটি খাম পাওয়া যায়, ঠিক যেমনটা জন এবং কিরণের বাসায় পাঠানো হয়েছিল। তাহলে কি দীপক ইতিমধ্যেই খুন হয়ে গেছে? যদি হয়ে থাকে তবে তার লাশ কোথায়? এই সময় কেসটি নতুন মোড় নেয়। স্টালিন তখন নিজের বাসায় ছিল। তার মা এবং ছোট বোন মারিয়া চার্চ থেকে ফিরে আসে। স্টালিনের মা তাকে একটি ক্রুশের লকেট দিয়ে উপাসনার জায়গায় রাখতে বলে। লকেটটি রাখতে গিয়েই স্টালিনের হঠাৎ মনে পড়ে একই ধরনের ক্রুশ লকেট জনের মৃতদেহের হাতেও পাওয়া গিয়েছিল। সে মাকে জিজ্ঞেস করে লকেটটি কোথা থেকে পেয়েছে। তার মা জানায় চার্চের বাইরে একটি দোকানে এই লকেট তৈরি করা হয়। তখন স্টালিন জনের মৃতদেহের হাত থেকে পাওয়া লকেটটি নিয়ে সেই দোকানে যায়। দোকানদার লকেটটি দেখে নিশ্চিত করে এটি তাদের দোকানেরই তৈরি। তখন স্টালিন খেয়াল করে এই চার্চের কাছেই কিরণের মৃতদেহ পাওয়া গিয়েছিল। তাহলে কি কিরণের পাশে পাওয়া পানির বোতলের সঙ্গে খুনির পরবর্তী লাশ ফেলার জায়গার কোনো সম্পর্ক আছে?
ফরেন্সিক রিপোর্টে জানা যায় কিরণের পাশে পাওয়া পানিটি সাধারণ পানি নয়, এটি একটি নদীর পানি। সেই নদীতে পাশের একটি কেমিক্যাল ফ্যাক্টরি থেকে বজ্র মেশানো হয়, যা নিয়ে স্থানীয় মানুষ গত 6 মাস ধরে আন্দোলনও করছে। এরপর স্টালিন সেই নদীতে তল্লাশি চালায়। সেখান থেকেই বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় দীপকের মরদেহ। এইবার মৃতদের হাতে পাওয়া যায় একটি খেলনা গাড়ি। তাহলে কি পরবর্তী লাশ কোনো গাড়িতে পাওয়া যাবে? স্টালিন নিশ্চিত হয় খুনি এখনও থামেনি, বরং পরের শনিবার সে আবারও খুন করবে। এমনকি তার পরবর্তী শিকারও হয়তো ঠিক করে ফেলেছে। দীপকের মৃতদেহ পোস্টমর্টমে পাঠিয়ে ফেরার সময় সাংবাদিকরা স্টালিনকে ঘিরে ধরে। এমএলএর ছেলে খুন হয়েছে, এটি বড় সংবাদ হয়ে দাঁড়িয়েছে। সেখানে সাংবাদিক শ্রদ্ধাও ছিল। সে প্রশ্ন করতে চাইলে স্টালিন কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। নিজের ছেলের মৃত্যুতে এমএলএ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুলিশকে দ্রুত খুনিকে খুঁজে বের করার জন্য চাপ দিতে থাকে। এদিকে দীপকের ঠিকানা আসা খামটি পুলিশের হাতে আসে। খাম খুলে স্টালিন দেখে ছবিতে লেখা আছে, জন, কিরণ, আমি দীপককে তোমাদের কাছে পাঠাচ্ছি। এটা দেখে দিয়া ধারণা করে যেহেতু এবার ছবিতে আর কারো নাম উল্লেখ নেই, তাই হয়তো সিরিয়াল কিলিং এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু স্টালিন তা মানতে নারাজ। সে বলে জনের হাতে পাওয়া লকেট কিরণের মৃতদেহের জায়গা নির্দেশ করেছিল, আর কিরণের মৃতদেহের পাশে পাওয়া পানির বোতল নির্দেশ করেছিল দীপকের লাশ কোথায় পাওয়া যাবে। তাহলে দীপকের হাতে পাওয়া খেলনা গাড়িটাও নিশ্চয়ই পরবর্তী লাশের অবস্থান নির্দেশ করছে। কিন্তু সেটি কোথায় আর পরবর্তী শিকারী বা কে, এটাই এখন তাদের খুঁজে বের করতে হবে। ঠিক তখনই জোশ এসে জানায় দীপকের গাড়িকে সেদিন একটি বাইক একই গতিতে অনুসরণ করছিল। বাইকটিতে কালো হুডি পরা একজন ছিল। সেই রোডের সিসিটিভি ফুটেজ চেক করে স্টালিন জানতে পারে এই বাইকটা আর কারোরই না, বরং রাধিকার। তার রাধিকার বাসা থেকে কালো হুডি পরিহিত রাধিকাকে অ্যারেস্ট করে। কিন্তু থানায় জিজ্ঞাসাবাদে রাধিকা জানায় সে দীপককে খুন করেনি, এমনকি জন কিংবা কিরণকেও সে চেনে না। তবে সে স্বীকার করে দীপককে খুন করার উদ্দেশ্যেই সেদিন তার বাসায় গিয়েছিল। আর দীপক বাড়ি থেকে বেরিয়ে গেলে সে বাইক নিয়ে তার পিছু নিয়েছিল। কিন্তু কিছু দূর যাওয়ার পর তার দুর্ঘটনা ঘটে এবং সে বাইক সহ রাস্তার পাশে পড়ে যায়। পরে সে দেখতে পায় পুলিশের গাড়ি দীপকের গাড়ি পিছু নিয়েছে, তাই আর তাকে অনুসরণ না করে সেখান থেকে চলে আসে। রাধিকা আরও জানায় দীপকের বিরুদ্ধে তার ব্যক্তিগত প্রতিশোধের কারণ আছে। তার 14 বছর বয়সী ছোট বোনকে ড্রাগ দিয়ে অচেতন করে দীপক তাকে যৌন নির্যাতন করেছিল। এরপর তাকে রাস্তায় ফেলে রেখে চলে যায়। নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় তার বোন মারা যায়। রাধিকা এই ঘটনায় মামলা করেছিল, কিন্তু দীপক উচ্চবিত্ত পরিবারের ছেলে। তার চাচা পুলিশের আইজি। তারা হুমকি দিয়ে রাধিকাকে চুপ করিয়ে দেয়। পরে যখন সে সিরিয়াল কিলিংয়ের ঘটনা জানতে পারে, তখন সেই কিলারের ছদ্মবেশে দীপককে খুন করতে চেয়েছিল, যাতে নিজের বোনের মৃত্যুর প্রতিশোধও নেওয়া যায়। আর দায়টাও সিরিয়াল কিলারের ওপর পড়ে। রাধিকারের এই বয়ান শুনে আপাতত স্টালিন তাকে সন্দেহভাজনের তালিকা থেকে বাদ দেয়। যাই হোক, এদিকে পুলিশের হাতে এমন একটি তথ্য আসে যা এই কেসের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। দীপকের বাসা থেকে তার একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। ল্যাপটপটিতে একটি ভিডিও পাওয়া যায় যেখানে জন, কিরণ, দীপক এবং আরও একজন মিলে একটি মেয়েকে ধর্ষণ করছে। তবে মেয়েটির মুখ বস্তা দিয়ে ঢাকা থাকায় তাকে চেনা যাচ্ছিল না। তখন ধারণা করা হয় হয়তো এই ঘটনার প্রতিশোধ নিতেই খুনি একে একে ধর্ষকদের হত্যা করছে। যদি তাই হয় তাহলে পরবর্তী ভিকটিম হবে ভিডিওতে থাকা চতুর্থ ছেলেটি। 6 বছর আগে চিন্নাকুলাম পুলিশ স্টেশনে একটি গ্যাংরেপের মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু ভিকটিমের মুখ ঢাকা থাকায় সে ধর্ষকদের কাউকেই দেখতে পায়নি। ফলে মামলাটিও বেশি দূর এগোয়নি। পরে খোঁজ নিয়ে জানা যায় মামলাটি করার সময় অর্থাৎ 6 বছর আগে জন, কিরণ ও দীপক চিন্নাকুলাম হিল ভ্যালি বোর্ডিং স্কুলে পড়াশোনা করত। সম্ভবত ভিডিওতে থাকা চতুর্থ ছেলেটিও একই স্কুলের ছাত্র ছিল, অর্থাৎ সেই স্কুলে গেলেই তার পরিচয় বের করা সম্ভব। এরপর দিয়া ও স্টালিন চিন্নাকুলাম থানায় যায়। সেখানকার এসআই আদিবেশ জানায় যাকে ধর্ষণ করা হয়েছিল তার বয়স তখন ছিল 17। তার নাম কল্যাণী। সেই সময় এই কেসের দায়িত্ব ছিল আগের এসআই সেলভা, যার 2 বছর আগে প্রমোশন হয়েছে। এরপর স্টালিন ও দিয়া হিল ভ্যালি বোর্ডিং স্কুলে যায়। সেখানে খোঁজ নিয়ে তারা জানতে পারে ভিডিওতে থাকা চতুর্থ ছেলেটির নাম আলতাফ। সেখান থেকে আদিবেশ তাদের নিয়ে যায় রেপ ভিকটিম কল্যাণীর বাড়িতে। সেখানে গিয়ে স্টালিন দেখে কল্যাণীর বাবা এই কেসের কোনো বিচার না হওয়ায় পুলিশের ওপর বেশ ক্ষুব্ধ। তার কাছ থেকে স্টালিন জানতে পারে কল্যাণী বহুদিন আগেই বাড়ি ছেড়ে চলে
গেছে। কল্যাণী খুব ভালো ছাত্রী ছিল। সে হিল ভ্যালি বোর্ডিং স্কুলের কাছেই তার বাবার দোকানে মাঝে মধ্যে বসত। ঘটনার দিন বৃষ্টি থাকায় কল্যাণীর বাবা সময় মতো দোকানে পৌঁছাতে পারেনি, আর সেদিনই গ্যাংরেপের ঘটনাটি ঘটে। সমাজে ধর্ষকের চেয়ে ধর্ষিতাকেই বেশি সমস্যার মুখোমুখি হতে হয়, কল্যাণীকেও হতে হয়েছিল। এরপর সে বাড়ি থেকে চলে যায় নতুন জীবনের আশায়, যেখানে তাকে কেউ চেনে না। তার বাবাও এখন আর তার ঠিকানা জানে না। স্টালিন তখন কল্যাণীর বাবার কাছে তার একটি ছবি চায়, আর ছবিতে যা দেখে তাতে সে অবাক হয়ে যায়। এই কল্যাণী আর কেউ নয়, নতুন পরিচয় সে এখন সাংবাদিক শ্রদ্ধা, যাকে স্টালিন প্রতিটি মার্ডার কেসে তদন্ত করতে গিয়ে ঘটনাস্থলে দেখেছে। এতে স্টালিনের সন্দেহ হয় যে শ্রদ্ধাই প্রতিশোধ নিতে একের পর এক নিজের ধর্ষকদের হত্যা করছে, অর্থাৎ খুনি সবসময় তাদের চোখের সামনেই ছিল, কিন্তু তারা বুঝতে পারেনি। এদিকে শ্রদ্ধা জানতে পারে যে পুলিশ তার পরিচয় জেনে গেছে, তাই সে নিজের ব্যাগ গুছিয়ে কালো হুডি পরে বাইক নিয়ে পালিয়ে যায়। স্টালিন যখন তার ফ্ল্যাটে পৌঁছায় তখন সেখানে শুধু শ্রদ্ধার বান্ধবী সেলভি ছিল। সেলভি জানায় প্রায় 3 বছর আগে শ্রদ্ধার সঙ্গে তার পরিচয় হয়। শ্রদ্ধা তাকে বলেছিল তার বাবা মা দুজনেই মারা গেছেন, এরপর থেকেই তারা একসঙ্গেই থাকছিল। স্টালিন শ্রদ্ধার ঘর তল্লাশি করেও তেমন কিছু পায় না, শুধু দেয়ালে জন, কিরণ ও দীপকের হত্যাকাণ্ডের নিউজপেপার কেটে টানানো ছিল। এটা দেখে স্টালিনের সন্দেহ আরও দৃঢ় হয়। যদিও সেলভি জানায় শ্রদ্ধা যেহেতু একজন সাংবাদিক, তাই এসব তার কাজেরই অংশ। এরপর স্টালিন চতুর্থ ধর্ষক আলতাফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। আলতাফও উচ্চবিত্ত পরিবারের ছেলে। প্রথমে সে স্বীকারই করতে চায় না যে সে জন, কিরণ ও দীপককে চেনে, এমনকি ধর্ষণের ঘটনাটিও অস্বীকার করে। তখন স্টালিন তাকে জানায় যে সিরিয়াল কিলারের চতুর্থ ভিকটিম হতে যাচ্ছে সে, কিন্তু আলতাফ ভয় পায় না, বরং বলে তাকে খুন করতে এলে সে কল্যাণী ওরফে শ্রদ্ধাকে সে দেখে নেবে। এদিকে আলতাফের বাবা হোম মিনিস্টারের মাধ্যমে ফোন করিয়ে তাকে ছাড়ানোর ব্যবস্থা করে, ফলে স্টালিন বাধ্য হয়ে আলতাফকে ছেড়ে দিতে বাধ্য হয়। তবে সে আলতাফের ওপর নজরদারি চালিয়ে যেতে থাকে, যাতে খুনি তাকে হত্যা করতে না পারে। পরের শনিবার আলতাফের বাসার বাইরে স্টালিন নিজের টিম নিয়ে পাহারায় থাকে, যাতে খুনি এলে তাকে ধরা যায়। কিন্তু নির্দিষ্ট সময় শনিবার রাত 11:30 পেরিয়ে গেলেও খুনির কোনো দেখা পাওয়া যায় না। তখন দিয়া স্টালিনকে বলে হয়তো তারা কোনো গুরুত্বপূর্ণ ক্লু মিস করেছে। তখনই স্টালিনের মাথায় আসে ভিডিওতে 4 জন মিলে শ্রদ্ধাকে ধর্ষণ করছিল। তাহলে ভিডিওটি কে করেছিল? নিশ্চয়ই সেখানে পঞ্চম কেউ উপস্থিত ছিল, আর সেই হবে পরবর্তী ভিকটিম। স্টালিন দ্রুত টিম নিয়ে আলতাফের বাসায় যায়, যেখানে আলতাফ বন্ধুদের নিয়ে পার্টি করছিল। স্টালিন তাকে জিজ্ঞাসা করে সেখানে পঞ্চম ব্যক্তি কে ছিল। প্রথমে আলতাফ মুখ না খুললেও গান পয়েন্টে রেখে শেষ পর্যন্ত স্টালিন তার কাছ থেকে নাম বের করে নেয়। ছেলেটির নাম ছিল লিওন। তবে আলতাফ জানায় স্কুল পাশ করার পর তাদের আর দেখা হয়নি, তাই লিওনের বর্তমান ঠিকানা সে জানে না। এরই মধ্যে খুনি লিওনকে হত্যা করে এবং তার মৃতদেহ একটি গাড়িতে বসিয়ে রেখে যায়। স্টালিন ও তার টিম সেখানে পৌঁছে দেখে লিওন ইতিমধ্যেই খুন হয়ে গেছে। লিওনের হাতে একটি চাবি ছিল, যাতে হিল ভ্যালি লেখা। সম্ভবত এটি হিল ভ্যালি স্কুলের কোনো রুমের চাবি, অর্থাৎ পরবর্তী মৃতদেহ আলতাফের। হয়তো সেই মৃতদেহ হিল ভ্যালি স্কুলে পাওয়া যাবে। এদিকে শ্রদ্ধা লিওনের ঠিকানায় 4 নম্বর ছবিটিও খামে ভরে পাঠিয়ে দেয়। ক্রমে কমিশনের ওপর চাপ বাড়তে থাকে, কারণ একের পর এক ধনী পরিবারের ছেলে মারা যাচ্ছে, অথচ পুলিশ কিছুই করতে পারছে না। ফলে কমিশনার স্টালিনের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে, রাগারাগিও করে, কারণ এখন তো জানা হয়ে গেছে খুনিকে, তাহলে তাকে ধরতে এত সময় লাগছে কেন? স্টালিন তখন লিওনের দেহের কাছে পাওয়া চাবিটি নিয়ে হিল ভ্যালি স্কুলে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে চাবিটি স্কুলের নয়। তাহলে এটি কোথাকার চাবি? এদিকে লিওনের বাসায় পাওয়া ছবির দেয়ালে লেখা ছিল লিওন, আমি আলতাফকে কেবল তোমার পরই খুন করব। স্পষ্ট বোঝা যায় পরবর্তী ভিকটিম আলতাফ। তাই স্টালিন শ্রদ্ধাকে ধরার জন্য আলতাফের ওপর নজরদারি আরও বাড়িয়ে দেয়। এক রাতে আলতাফ জিম থেকে ফিরছিল, তখন শ্রদ্ধা তার পিছু নেয়। নির্জন একটি জায়গায় গিয়ে আলতাফের গাড়ির সামনে দাঁড়িয়ে তাকে থামিয়ে আক্রমণ করে। তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, কিন্তু ঠিক তখনই পুলিশ পৌঁছে যায় এবং শ্রদ্ধাকে গ্রেপ্তার করে। নিজের বয়ানে শ্রদ্ধা স্বীকার করে যে ধর্ষণের প্রতিশোধ নিতেই সে সব খুন করেছে। তখন স্টালিন পোস্টে আসা ছবিগুলো দেখিয়ে বলে ছবিগুলো 5 বছর আগে একটি ইনস্ট্যান্ট ক্যামেরায় তোলা। তার বাসা থেকে পাওয়া ছবিটিও একই ক্যামেরায় তোলা। তাহলে ক্যামেরাটি কোথায়? শ্রদ্ধা জানায় ক্যামেরাটি তার এক বন্ধুর। এরপর মার্ডার স্পট থেকে পাওয়া খুনির ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে শ্রদ্ধার ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখা হয়, কিন্তু দুটো মিলছে না, অর্থাৎ খুনি অন্য কেউ। আর তাকে বাঁচানোর জন্যই শ্রদ্ধা নিজে ধরা দিয়েছে। কিন্তু সে কে? যে এই ছবিগুলো তুলেছিল শ্রদ্ধার সেই বন্ধুই কি তবে আসল খুনি? তাহলে আলতাফের জীবন এখনও ঝুঁকিতে, কারণ আসল খুনি এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। এদিকে পরদিন কমিশনার প্রেসের সামনে ঘোষণা করে দেয় যে এই কেসের মূল অপরাধী শ্রদ্ধা এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তো যাই হোক, স্টালিন গিয়ে শ্রদ্ধার বান্ধবী সেলভির সঙ্গে দেখা করে। সেলভির কাছ থেকে সে জানতে পারে প্রায় 1.5 মাস আগে শ্রদ্ধার কাছে একটি চিঠি এসেছিল। চিঠিতে লেখা ছিল যারা শ্রদ্ধার উপর অত্যাচার করেছে তাদের প্রত্যেককে তাদের প্রাপ্য শাস্তি দেওয়া হবে। সেলভির ধারণা চিঠিটি সম্ভবত শ্রদ্ধার কোনো ঘনিষ্ঠ বন্ধুই পাঠিয়েছিল। যেদিন স্টালিন শ্রদ্ধাকে খুঁজতে তাদের ফ্ল্যাটে এসেছিল সেদিনই সেই বন্ধুটি শ্রদ্ধাকে ডেকে নিয়েছিল দেখা করার জন্য। এখন হয়তো শ্রদ্ধা সেই বন্ধুকেই আড়াল করছে, আর শ্রদ্ধা ভুলেও সেই বন্ধুর বিরুদ্ধে মুখ খুলবে না। অফিসে ফিরে স্টালিন শ্রদ্ধার সেই পুরনো ছবিটি দেখতে থাকে। ছবিতে দেখা যায় শ্রদ্ধা একটি কাচের জানালার সামনে দাঁড়িয়ে আছে, আর জানালায় ফটোগ্রাফারকে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। এক্সপার্টদের সাহায্যে সেই অস্পষ্ট ছবিটিকে অনেকটা পরিষ্কার করে স্টালিন। এরপর যা দেখে তা সে কল্পনাও করেনি। ছবিটি তুলেছিল স্টালিনেরই ছোট ভাই জর্জ। এরপর স্টালিন দিয়াকে নিয়ে নিজের সৎ মায়ের বাড়িতে যায় জর্জের সঙ্গে দেখা করতে। জর্জের কাছ থেকে সে জানতে পারে সে আগে সেন্ট ভ্যালি বোর্ডিং স্কুলে পড়তো। সেই স্কুল শনিবারে বন্ধ থাকতো, আর ছুটির দিনে সে প্রায়ই বাইরে ঘুরতে বের হতো। তেমনই একদিন রাস্তায় ছবি তুলতে গিয়ে তার সঙ্গে শ্রদ্ধার দেখা হয়। তখন শ্রদ্ধাই তার ইনস্ট্যান্ট ক্যামেরা দিয়ে নিজের একটি ছবি তুলে নিয়েছিল। এরপর স্টালিন ভিকটিমদের কাছে পাঠানো দেয়ালের ছবিগুলো রহস্য জানতে চায় জর্জের কাছে, কারণ ছবিগুলো একই ক্যামেরায় তোলা। জর্জ জানায় ছবিগুলো সেই তুলেছিল। স্টালিন তখন জন, কিরণ, দীপক ও আলতাফের ছবি দেখিয়ে জর্জকে জিজ্ঞাসা করে সে কি এদের কাউকে চেনে। জর্জ জানায় এরা সবাই তার স্কুলমেট ছিল। এরপর স্টালিন জানতে চায় দেয়ালে লেখা সেই ছবিগুলোর সঙ্গে এই 4 জনের সম্পর্ক কি, আর কেই বা লিখেছে এসব। তখন জর্জ এমন এক গল্প শোনায় যা এই কেসের তদন্তে নতুন এক মোড় এনে দেয়। সে জানায় তাদের স্কুলে নির্মল নামে একটি ছেলে পড়তো। নির্মলের বাবা মারা গিয়েছিলেন, আর তার মা তাকে এই স্কুলে রেখে গিয়েছিল। শোনা যেত নির্মলের মা নাকি বিভিন্ন লোকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত। এই কারণেই স্কুলে কেউই নির্মলের সঙ্গে মিশত না, এমনকি নির্মলও সবসময় একাই থাকতো। স্কুলে জন, দীপক, কিরণ, আলতাফ ও লিওনের একটা গ্রুপ ছিল। তারা নিয়মিত নির্মলকে নানাভাবে বিরক্ত করত। শুধু বিরক্তই নয়, সরাসরি নির্যাতনও করত। একা মানুষ নির্মল তাদের বিরুদ্ধে কিছুই করতে পারত না। দিন দিন নির্মলের ওপর তাদের অত্যাচার বাড়তেই থাকে। নির্মলের মা খুব একটা তাকে দেখতে আসতো না, ফোনও করতো না। এমনকি স্কুলের শিক্ষকদেরও বলে রেখেছিল যে নির্মলের একটু মানসিক সমস্যা আছে, তাই তার কথাবার্তা যেন খুব একটা গুরুত্ব না দেওয়া হয়। ফলে নির্মল যখন শিক্ষকদের কাছে এই 5 জনের বিরুদ্ধে অভিযোগ করত, তারা বিষয়টি গুরুত্ব দিত না। এমনকি অত্যাচার বাড়তে থাকলে জর্জ নিজেই একবার নির্মলকে দিয়ে তার মাকে ফোন করিয়েছিল, কিন্তু নির্মলের মা তার সঙ্গে কথাই বলেনি। ক্রমে নির্মলের মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যায়, আর শেষ পর্যন্ত তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। আরও একটি বিষয় ছিল, নির্মলের শরীর ছিল ছেলের, কিন্তু ভেতরে ভেতরে সে নিজেকে মেয়ের মতোই অনুভব করত। স্কুল থেকে বহিষ্কারের পর জর্জ আর নির্মলের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। যাই হোক, এর পরের শনিবার রাতে আলতাফের বাড়ির বাইরে স্টালিন নিজের টিম নিয়ে কড়া পাহারা বসায়, কিন্তু আলতাফ খুবই বেখেয়ালি। তার বিশ্বাস খুনি তাকে কিছুই করতে পারবে না, তাই সে পিৎজা অর্ডার করে। এরপর পিৎজা ডেলিভারি বয়ের পোশাক পরে নিজের গাড়ি নিয়ে পুলিশের চোখের সামনে দিয়েই বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর সে এক মেয়েকে নিয়ে হিল ভ্যালি নামের একটি হোটেলে যায়। হোটেল রুমে গিয়ে মেয়েটি যখন ওয়াশরুমে ফ্রেশ হতে যায়, ঠিক তখনই খুনি আলতাফের ওপর আক্রমণ করে। খুনি যখন আলতাফকে হত্যা করছিল তখন মেয়েটি ঘটনাটি দেখে ফেলে এবং ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর স্টালিন গিয়ে শ্রদ্ধাকে জিজ্ঞেস করে সে নির্মলকে চেনে কিনা। শ্রদ্ধা জানায় নির্মল মাঝে মধ্যে তাদের দোকানে আসতো। সেখান থেকে ধীরে ধীরে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা একসঙ্গে সময় কাটাতো, ঘুরতেও যেত। একদিন তারা দুজন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তারা জন, লিওন, কিরণ, দীপক ও আলতাফের সামনে পড়ে যায়। প্রথমে তারা নির্মলকে নানা অপমানজনক কথা বলে। এরপরে শ্রদ্ধার পথ আটকে দিলে শ্রদ্ধা জনের গালে থাপ্পড় মেরে নির্মলকে নিয়ে সেখান থেকে চলে আসে। সেই অপমানের রাগই ছিল তাদের মনে। এরপর একদিন বৃষ্টির সময় শ্রদ্ধা যখন দোকানে একা ছিল, তখন তারা পেছন থেকে এসে প্রথমে তার মাথায় বস্তা চাপিয়ে দেয় যাতে সে কাউকে চিনতে না পারে। এরপর তাকে দোকানের ভেতরে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন চালায় এবং শেষ পর্যন্ত তাকে ধর্ষণ করে। ধর্ষণ করে যখন তারা দোকান থেকে বের হচ্ছিল, তখন নির্মল সেখানে এসে পৌঁছায় এবং আড়াল থেকে পুরো ঘটনাটা দেখে ফেলে। এই ঘটনার পর শ্রদ্ধা আর কখনো নির্মলকে দেখেনি। যাই হোক, শ্রদ্ধাকে ধর্ষণ করা 5 জনই এখন মারা গেছে। তাহলে কি খুনির হত্যাকাণ্ড এখানেই শেষ? না, এখনো শেষ হয়নি, কারণ আলতাফের মৃতদেহে খুনি তার পরবর্তী টার্গেটের একটি ইঙ্গিত রেখে গেছে, একটি ঘড়ি যার কাঁটা আটকে আছে 12টা 30 মিনিটে। তাহলে পরবর্তী ভিকটিমকে? আলতাফের বাসার ঠিকানায় আসা পোস্টকার্ডের ছবিতে এবার পরবর্তী টার্গেটের নামের জায়গাটা মুছে রাখা ছিল, ফলে স্টালিনের পক্ষে বোঝা সম্ভব হয়নি আসলে টার্গেট কে।
এই সূত্র ধরে তদন্ত করতে গিয়ে স্টালিন জর্জকে নিয়ে হিল ভ্যালি বোর্ডিং স্কুলে যায় এবং প্রিন্সিপালকে চাপে ফেলে সত্যিটা বের করে আনে। স্টালিন জানতে পারে শ্রদ্ধার ধর্ষণের ঘটনার পর নির্মল তখনকার থানার এসআই সেলভার কাছে গিয়ে রিপোর্ট করেছিল, কিন্তু সেলভা অপরাধীদের গ্রেপ্তার না করে গোপনে স্কুলের প্রিন্সিপালের সঙ্গে দেখা করে। সে জানায় ছেলেদের গ্রেপ্তার করলে স্কুলের দুর্নাম হবে। এরপর সে প্রিন্সিপাল এবং ওই 5 জনের কাছ থেকে ঘুষ নিয়ে কেসটি বন্ধ করে দেয়। আর প্রিন্সিপাল নিজেই নির্মল যাতে আর মুখ না খোলে সেই জন্য মানসিক ভারসাম্য ঠিক নেই এই অজুহাতে তাকে স্কুল থেকে বহিষ্কার করে দেয়। এই কথা শুনে স্টালিন প্রিন্সিপালকে সাবধানে থাকতে বলে, কারণ খুনির পরবর্তী ভিকটিম হয়তো তিনিই হতে পারেন, কারণ সবকিছু জেনেও তিনি চুপ থেকেছিলেন। এরপর স্টালিন স্থানীয় থানার সাবেক এসআই সেলভার সঙ্গে দেখা করে। সেলভা ঘুষ খেয়ে কেস বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করে। তখন স্টালিন বলে সেলভা যেহেতু কেস নেয়নি তাই বড় হয়ে নির্মল নিজেই আইন নিজের হাতে তুলে নিয়েছে। কিন্তু সেলভা তখন যা বলে তাতে তদন্ত আবার নতুন মোড় নেয়। সে কাছের একটি ক্লক টাওয়ার দেখিয়ে বলে নির্মল 6 বছর আগেই সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। যদি নির্মল সত্যি আত্মহত্যা করে থাকে তাহলে খুনি আসলে কে? এদিকে আলতাফ খুন হওয়ার সময় রুমে থাকা মেয়েটির জ্ঞান ফিরলে পুলিশ তার বর্ণনা অনুযায়ী খুনির একটি স্কেচ তৈরি করে। আর দেখা যায় খুনি আর কেউ নয়, নির্মলের মা ভীমালা। কিন্তু ভীমালা এই খুনগুলো করছে কেন? যাই হোক, আসলে বিষয়টা এমন নয় যে ভীমালা নির্মলকে ভালোবাসত না বা তার কোনো খেয়াল রাখত না, বরং সে নির্মলকে খুবই ভালোবাসত এবং যত্ন নিত। মা ছেলের সম্পর্ক ছিল বেশ গভীর। কিন্তু নির্মলের বাবা নিরঞ্জন ব্যবসায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ে ঋণের বোঝা সামলাতে না পেরে আত্মহত্যা করেন। ফলে তার সমস্ত ঋণের দায় এসে পড়ে ভীমালার ওপর। একদিন এক পাওনাদার টাকা চাইতে তাদের বাসায় আসে। ভীমালা টাকা দিতে অপারগতা জানালে লোকটি তাকে কুপ্রস্তাব দেয় এবং গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। আড়াল থেকে হঠাৎ এই দৃশ্য দেখে নির্মল ভুল বুঝে নিজের মাকেই খারাপ ভাবে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে ভীমালা নির্মলকে হিল ভ্যালি বোর্ডিং স্কুলে রেখে আসে। এরপর ঋণ সংক্রান্ত নানা সমস্যায় জড়িয়ে পড়ায় সে নিয়মিত নির্মলের কাছে যেতে পারেনি। তার মানসিক অবস্থাও এতটাই খারাপ হয়ে যায় যে নির্মল ফোন করলেও ঠিকমতো সাড়া দিতে পারত না। শেষ পর্যন্ত ঋণের চাপে তার শেষ সম্বল বাড়িটিও হারাতে হয়। এরপর সে একটি ছোট ভাড়া বাসায় থাকতে শুরু করে। একসময় স্কুল থেকে নির্মলকে বের করে দেওয়ার জন্য ভীমালাকে ডাকা হয়। প্রিন্সিপাল রুমের দেয়ালে নির্মলে লেখা জন, কিরণ, দীপক, লিওন ও আলতাফকে মারতে চাওয়ার কথাগুলো ছবি তুলে আনে হোস্টেল সুপারকে দিয়ে। সেই ছবিগুলো তোলা হয়েছিল জর্জের ক্যামেরায়। ছবিগুলো ভীমালাকে দেখিয়ে বলা হয় নির্মল মানসিকভাবে অসুস্থ। এই অজুহাতেই তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। তখন ভীমালা নির্মলকে নিজের কাছে নিয়ে আসে। কিন্তু এই নির্মল আর আগের নির্মল ছিল না। সে খুব চুপচাপ হয়ে গিয়েছিল এবং মায়ের সঙ্গে খুব একটা কথা বলতো না। ভীমালাও তখন জীবনের নানা দুঃখে ভেঙে পড়েছিল। একদিন নির্মল কাঁদতে কাঁদতে তাকে সব কথা বলতে এলে সে নির্মলের কথা শুনতেই যায়নি, বরং তাকে বকাঝকা করে। আর সেদিনই নির্মল ক্লক টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এরপর একদিন হিল ভ্যালি স্কুলের হোস্টেল সুপার ভীমালার সঙ্গে দেখা করতে এগিয়ে আসে। তার নিজের সন্তানও এক দুর্ঘটনায় মারা গিয়েছিল। তাই ভীমালার সন্তানের মৃত্যুজনিত যন্ত্রণা সে বুঝতে পারত। সে ভীমালাকে জানায় কিভাবে ওই 5 জন ছেলে দিনের পর দিন নির্মলের ওপর অমানসিক নির্যাতন চালিয়েছে। সবকিছু দেখেও চুপ থাকার জন্য সে ভীমালার কাছে ক্ষমা চায়। কিন্তু সেদিন ভীমালা একদম শান্ত ছিল, কোনো উত্তরই দেয়নি। অনেক বছর পর সে একে একে প্রতিশোধ নিতে শুরু করে নির্মলের হয়ে। নির্মল যেভাবে তাদের হত্যা করতে চেয়েছিল ঠিক সেভাবেই সে তাদের হত্যা করছে। যাই হোক, আসল খুনি যে ভীমালা এটা জানার পর স্টালিন ভীমালার বাসায় যায় এবং সেখানে তল্লাশি চালায় কোনো তথ্য পাওয়া যায় কিনা দেখার জন্য। এর পরের শনিবার পুলিশ হিল ভ্যালি বোর্ডিং স্কুলের প্রিন্সিপালকে কড়া পাহাড়ে রাখে, কারণ তাদের ধারণা এবার টার্গেট প্রিন্সিপাল। ঠিক তখনই স্টালিনের কাছে ফোন আসে। জানা যায় ভীমালার ফোন চালু হয়েছে এবং তার লোকেশন ট্রেস করা গেছে। কিন্তু সে স্কুলে নয়, বরং সে ক্লক টাওয়ারে আছে, যেখান থেকে নির্মল আত্মহত্যা করেছিল। স্টালিন দ্রুত নিজের টিমকে খবর দিয়ে সেখানে পৌঁছে যায়। ক্লক টাওয়ারে উঠে সে দেখে ভীমালা নির্মলের সেই হোস্টেল সুপারকে হত্যা করার চেষ্টা করছে। স্টালিন তাকে থামানোর চেষ্টা করে এবং বোঝাতে চায় নির্মল কখনোই চাইতো না এই হত্যাকাণ্ডগুলো ঘটুক। রাগের মাথায় দেয়ালে যা লিখেছিল তা সে সিরিয়াসলি ভাবেনি। কিন্তু ভীমালা জানায় সেসব অপরাধীকেই হত্যা করেছে। এখন যে সবকিছু দেখেও কোনো পদক্ষেপ নেয়নি, সেই হোস্টেল সুপারকে হত্যা করলেই তার প্রতিশোধ সম্পূর্ণ হবে। এই কথা বলেই সে হোস্টেল সুপারের বুকে ছুরি বসায়। বাধ্য হয়ে স্টালিন গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ভীমালা ক্লক টাওয়ার থেকে পড়ে মারা যায়। স্টালিনের টিম যখন সেখানে পৌঁছে তখন সব শেষ। পরে হোস্টেল সুপারকে হাসপাতালে নেওয়া হলে সে বেঁচে যায়।
একজন মহিলাকে এনকাউন্টারে হত্যা করার কারণে স্টালিনের বিরুদ্ধে হিউম্যান রাইটস কমিশনে তদন্ত শুরু হয়। সেখানে কমিশনার স্টালিনের পক্ষেই কথা বলেন। স্টালিনও কমিশনের সামনে জানায় সে যা করেছে ঠিকই করেছে। পরিস্থিতির দাবি ছিল ভিমালাকে গুলি করা, আর এই বিষয়ে তার কোনো অনুশোচনাও নেই। এই কথা বলে সে সেখান থেকে বের হয়ে আসে। বাইরে এসে কমিশনার স্টালিনকে জিজ্ঞাসা করে, শেষ ছবিতে তো নির্মল যার নাম লিখেছিল সেটি মুছে দেওয়া ছিল, তাহলে ভিমালা কিভাবে বুঝলো যে নির্মল হোস্টেল সুপারকেই মারতে চেয়েছিল? তখন স্টালিন জানায় নির্মল আসলে সেখানে হোস্টেল সুপারের নাম লেখেনি, কার নাম লিখেছিল সে জানে, কিন্তু বলবে না। আসলে সেদিন ভিমালার বাসায় গিয়ে স্টালিন একটি ফটো অ্যালবাম দেখেছিল যেখানে নির্মলের অনেক ছবি ছিল। সেখানে একটি ছবির পাশে নির্মল লিখে রেখেছিল সে নিজের মাকেই মারতে চায়। মায়ের অবহেলা সহ্য করতে না পেরে রাগের মাথায় সে এটা লিখেছিল। হোস্টেলের দেয়ালেও সে একই কথা লিখেছিল, কিন্তু পরে মুছে ফেলেছিল। কিন্তু বাড়ির অ্যালবামে ছবির পাশে লেখা কথাটি আর মুছেনি, আর ভিমালা সেই লেখাটি দেখেছিল। এই কারণেই সে নির্মল যে ক্লক টাওয়ার থেকে আত্মহত্যা করেছিল সেখানে হোস্টেল সুপারকে মারার ভান করে একটি নাটক সাজায়। এরপর নিজের ফোন চালু করে দেয় যাতে পুলিশ তার লোকেশন ট্রেস করতে পারে। স্টালিন সেখানে পৌঁছে বলে সে জানে নির্মল কাকে মারতে চেয়েছিল, আর সেটা হোস্টেল সুপার নয়। তখন ভিমালা বলে সে নির্মলের সেই শেষ ইচ্ছা পূরণ করতেই এখানে এসেছে। এরপর সে স্টালিনের সামনেই হোস্টেল সুপারকে ছুরিকাঘাত করে যাতে স্টালিন গুলি চালাতে বাধ্য হয়। শেষ পর্যন্ত তাই ঘটে। স্টালিনের গুলিতে ভিমালা নির্মলের মতোই ক্লক টাওয়ার থেকে পড়ে মারা যায়, আর ভিমালার দৃষ্টিতে এভাবেই নির্মলের শেষ ইচ্ছাও পূরণ হয়। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো দর্শক, শুধু সিনেমা বা গল্পেই নয়, বাস্তব জীবনেও শ্রদ্ধার রেপ কেসের মতো অনেক ঘটনা ক্ষমতাশালী অপরাধীদের কারণে চাপা পড়ে যায়। শুধু ধর্ষণই নয়, নির্মলের ওপর হওয়া অত্যাচারের মতো অসংখ্য অন্যায়ও টাকা আর ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকে। আর এসবের নীরব শিকার হয় শ্রদ্ধা আর নির্মলের মতো মানুষ, যারা সারা জীবন হয় চুপচাপ সব সহ্য করে যায়, নয়তো শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের নিজের জায়গা থেকে এসব অন্যায় ও অনাচারের বিরুদ্ধে দাঁড়ানোর এবং যতটা সম্ভব সেগুলো প্রতিরোধ করার চেষ্টা করা। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। সবাই ভালো থাকুন আর পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।